তখন হাঙ্গেরি থেকে আমরা মেবি স্লোভাকিয়া, এরপরে অস্ট্রিয়া, এরপরে স্লোভানিয়া, এরপরে ইটালিতে ঢুকি। প্রায় ওই লরির ভিতরে প্রায় 30 ঘন্টা আপ। চাইলে হেলান দেওয়া যায় না, হেলান দিলে ফিটের একটা ছাপ বসে প্লাস্টিকের মধ্যে। তখন অন্য গাড়ি যেগুলো ফাস্ট করে তারা পুলিশ কল করে যে ভিতরে সামহাও কেউ আছে। টায়ার চেঞ্জ করার পরে যখন হাঙ্গেরিতে ঢুকবে তখন বলে যে পুলিশ অফিসার চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তাদের যে কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্টটা মিস হয়ে গেছে। এখন আর পসিবল না, কালকে সকালে আচ্ছা আবার কন্ট্রাক্ট, কালকে সকালে। আমাদেরকে পুরা গাড়ি আমাদেরকে কি করে একটা জঙ্গলের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে ওখানে লক করে রাখা হয় রাত 8টা থেকে। ওই লরির মধ্যে রাত 8টা থেকে সকাল 6টা 5টা 6টা পর্যন্ত এক লরির ভিতরে 35 জন। এর ভিতরে মানে লরিটা খালি ছিল না, ওর মধ্যে মাল ছিল, হেভি মাল ছিল। মানে আপনি চাইলেও কমফোর্টেবল ভাবে বসতে পারবেন না, শুতেও পারবেন না, দাঁড়াতেও পারবেন না। প্রস্রাব পায়খানা তো নাই, ওগুলা তো চিন্তাও করা যায় না। ইভেন সবার পানিও প্রায় শেষের দিকে, আচ্ছা শুকনো খাবারও নাই এত বেশি। ওখানে প্রায় সারা রাত বসে থাকার পরে ইভেন এখানে একটা সিকিউরিটি পারপাসের জন্য লরিগুলা প্লাস্টিকের ছিল, তো চাইলে হেলান দেওয়া যায় না, হেলান দিলে ফিটের একটা ছাপ বসে প্লাস্টিকের মধ্যে। তখন অন্য গাড়ি যেগুলো ফাস্ট করে তারা পুলিশ কল করে যে ভিতরে সামহাও কেউ আছে। এরকম সিকিউরিটি পারপাসের কারণে জাস্ট একটু খিচ মেরে একটু বসে রয়েছি। তো বসে থাকার পরে সকাল 7টা 8টা নাগাদ, 6টা 7টা নাগাদই লরি স্টার্ট হয়। সবাই খুশি, স্টার্ট দিয়ে জাস্ট এটা বুঝতেছিলাম লরি চালু হইতেছে, স্টার্ট, এর বাইরে কোনো কমিউনিকেশন নেই, কারোর সাথে কোনো কমিউনিকেশন নেই। লরি স্টার্ট হয়, এরপরে চলতেই থাকে লরি। প্রত্যেকটা বর্ডারে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের সময় লাগে। এরপরে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের পিছনে সেম দালালের একটা লরি আছে, সামনে একটা লরি আছে মাল বোঝায়, ওগুলো চেক হলে মধ্যখানে এটা বেশি চেক হয় না, পাস হয়ে যায়। তখন হাঙ্গেরি থেকে আমরা মেবি স্লোভাকিয়া, এরপরে অস্ট্রিয়া, এরপরে স্লোভানিয়া, এরপরে ইটালিতে ঢুকি। প্রায় ওই লরির ভিতরে প্রায় 30 ঘন্টা আপ। তো বন্ধুরা, এই ছিল তার টোটাল গেমের সামারি। অর্থাৎ তারা একটা লরিতে 35 জন মানুষ প্রায় কয় ঘন্টা ছিলেন? 30 ঘন্টা প্লাস। 30 ঘন্টা ছিলেন, যেখানে পানি নাই, খাবার তো দূরের কথা, প্রস্রাব পায়খানা, সোজা হয়ে বসারও, প্রস্রাব পায়খানার কথা মনেও আনা যাবে না, সোজা হয়ে বসাটাও তার জন্য কঠিন ছিল। সেই একটি লরিতে 35 জন মানুষ প্রায় 30 ঘন্টা আপনার রোমানিয়া থেকে ইটালি পর্যন্ত তাদের জার্নি ছিল। সো আমার কথা হচ্ছে, যারা বাংলাদেশে মোটামুটি টাকা পয়সা খরচ করতে পারেন 10-12 লাখ টাকা বা 15 লাখ টাকা, তারা কেন এত কষ্ট করে এই ইটালি বা ফ্রান্সের দিকে আসতে হবে? এই টাকা দিয়ে তো দেশেই কিছু করা যায়। তো যাই হোক, আমি ঘটনা এখানে শেষ হয় না, আমি আরও শুনতে চাই রাব্বি ভাইয়ের কাছ থেকে। এরপরে কি হইলো? হ্যাঁ, যখন এখানে তো লরির ভিতরে তো অনেক কিছু হলো। কেউ বমি করতেছিল, কেউ অবস্থা খুব খারাপ হয়ে যেতেছিল, কেউ বুকে ব্যথা করতেছিল, কারো বিভিন্ন সমস্যা দেখা দিতেছিল। এর ভিতরে আমরা সবাইকে কনভিন্স করতেছিলাম, যারা স্ট্রং ছিলাম, মোটিভেট করতেছিলেন একজন আরেকজনকে যে এই তো চলে আসছি। কিন্তু না, পথই শেষ হয় না। এক জায়গায় যায় স্টপ হয়ে যায় গাড়ি, একটা জায়গায় যায় স্টপ হলে 4-5 ঘন্টা 6 ঘন্টা। তারপরেও এখানে আরেকটা কথা আছে, সবাই কিন্তু এরকম অনেক কঠিন সিচুয়েশন ফেস করতে হয় না। মাঝে মাঝে কিছু ছোট ওষুধের গাড়ি আছে, ওগুলোর মধ্যে 5-6 জন ঢুকাইয়া টান দিয়ে নিয়ে আসে 10-12 ঘন্টার মধ্যে। আসলে বড় যখন লরি বা বড় কোনো কিছু হয় তখন একটু সমস্যা হয়। বড় অনেকগুলো মানুষ বা ওয়েদার বা বর্ডার অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি কত তাড়াতাড়ি বা কত সেফলি আসতে পারবেন। যখন আমরা ইটালি ঢুকি তখন আমরা নেট ওপেন করি, আমি ইন্টারনেট ওপেন করি, আমার সাথে আমার মামা ছিল, উনি ইন্টারনেট ওপেন করার পরে সার্চ দিয়ে দেখতেছি যে না, আমরা ইটালিতে আছি, বাট আমাদেরকে কোথায় নামানো হবে আমরা কিছুই জানি না। তবে ইটালিতে পড়ছেন এটা কনফার্ম। হ্যাঁ, আমরা দেখতেছিলাম লুকাই একজন ওপেন করতেছিলাম, জাস্ট দেখতেছিলাম কোথায় আছে, আবার অফ করে দিতেছিলাম। আচ্ছা, এর ভিতরে কিছু তিউনিসিয়ান এবং মরক্কোর কিছু মানুষ ছিল, তারা সম্পূর্ণ ক্রেজি টাইপের ছিল। তারা এতটাই ভয় পাইতেছিল যে তারা বলতেছিল যে তো কেউ ভিতরে কাশি বা কোনো কিছু দেয়, কেউ আওয়াজ করে, কেউ মোবাইল ইন্টারনেট ওপেন করে, তাদেরকে মারি ফেলবো। এক পর্যায়ে বলতেছিল মারি ফেলবো, একজনের জন্য সবাইকে বিপদে ফেলবে। হ্যাঁ, কয়েকজন বাঙালি একটু বয়স্ক 40+ লোক ছিল, 2-1 জন, তারা খুব অসুস্থ হয়েছিল বা হাউমাউ করতেছিল, তাদেরকে থ্রেট দেওয়া হইতেছিল এক পর্যায়ে মারি ফেলবো, কিছু বললে মারি ফেলবো, আর কোনো উপায় নেই, একজনের জন্য সবাই বিপদে পড়বো না। তখন আমরা চিন্তা করতেছিলাম যে ইতালি যদি নামাই দেয় আমাদেরকে, এখন আমরা কোথায় যাব? তখন আমি
আমার মামা ছিল, আমরা দুজনে প্ল্যান করতেছিলাম যে আমরা ইতালি থেকে নামার আগে আমরা একটা বোল্ট ঠিক করব, কারণ কোথায় নামাই তো জানি না, একটা বোল্ট ঠিক করব। তখন লুকাইয়া জ্যাকেটের মধ্যে শেল্টার দিয়ে দুইজনে, একজনে মোবাইল ওপেন করিয়া দেন একটা বোল্ট কম্পারম করি। বোল্ট কম্পারম করার পরে অ্যাপস নামানোর পরে বোল্ট কম্পারম করার পরে আমাদেরকে ইতালির উদিনে নামায়। নামানোর কথা ছিল তেরেস্তা, এরপরে বলতেছিল তিরমিনি, এরপরে আমাদেরকে উদিনে নামায়। একটা বিশাল কি বলি এখানে আনলোড পয়েন্টের মতো, মানে এখানে লরিগুলো আসে আনলোড হয়, এত বিশাল একটা এরিয়া। এ পাশে পুরাটা জঙ্গল টাইপের, আরেক পাশে পুরাটা মানে জমি, একদম যতটুক চোখ যায় জমি। এখানে জাস্ট রোড, সিঙ্গেল রোড। তো ওখানে লরি দাঁড়া করায় আর জাস্ট বলে যে 1 মিনিটের মধ্যে সবাইকে নামতে, 1-2 মিনিটের মধ্যে। তখন আমরা রিয়েলাইজ করতেছিলাম যে আমরা উঠতে পারতেছিলাম না, অনেকজন দাঁড়াইতে পারতেছিলাম না, অনেকক্ষণ বসে বা পাকা তেরার কারণে আমাদের হাত পা চলতেছে না। একজন আরেকজনকে কোনো রকম টাইনা শেষরাইয়া লরি থেকে নিচে ফালাইতেছিলাম, কোনো রকম ওখানে নিচে ফালানোর ওখানে নামিয়ে দেয়। হ্যাঁ, একটা বোল্ট কল করি, একটা বোল্ট আসে। বোল্ট আসার পরে ওই বোল্টের মাধ্যমে আমরা একটা বোল্ট প্রায় অল্প একটু ডিস্টেন্স, 15 থেকে 20 কিলোমিটার একটা ডিস্টেন্স, মানে সেফলি কাভার করার জন্য পার হেড 100 ইউরো চাইতেছিল। ওই বোল্ট 100 ইউরো দিতে হবে ওনাকে। তো আমরা দুইজন ছিলাম, আমরা দুইজনে, আমি আর আমার মামা 200 ইউরো দিয়ে রেল স্টেশনে আসি। ওখান থেকে টিকিট কাইটা ওনার বোল্টম্যানকে কনভিন্স করি যে দেখ আমরা পারতেছি না, তুই আমাদেরকে টিকিট কাটা দে মিলানের। আমরা মিলানের টিকিট কাটা মিলানে চলে আসে। হ্যাঁ, মিলানো আসি। এই মিলানে আসার পরেই মোটামুটি আপনার না, ওখানেও স্বস্তি নাই। স্বস্তি নাই? না, ওখানেও স্বস্তি নাই, ওখানেও পরিচিত তেমন কেউ নাই, খাবার দাবার তো নাই 30 ঘন্টা প্লাস। তো একটা ক্রসও খাইছিলাম আর একটা কফি নিয়েছিলাম স্টেশন থেকে। তো ওগুলো খাওয়ার পর থেকে আসলে আমরা এতটাই ডিস্টার্ব ছিলাম যে দেশের বাইরে কখনো যাই নাই, পরিবেশের সাথে কোনো খাবার নাই। এর থেকে বড় কথা, ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ নেই 30 ঘন্টা প্লাস। ফ্যামিলিকেও মিথ্যা কথা বলছি, চিন্তা টেনশন করবে বাবা। যাই হোক, আপনার যে লাইফ রিস্ক তো মুক্ত হয়েছেন আপনি মিলানে আসার পর? না, ওখানে মুক্ত না, ওখানে পুলিশ কন্ট্রোল ছিল অনেক বেশি। বলতেছিল যে এমন অবস্থায় যদি মানে কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, এরকম অবস্থায় যদি, তখন একটা সময় ছিল যদি কাউকে অ্যারেস্ট করে, তাকে যে দেশ থেকে আসতে ওই দেশে ব্যাক করা হবে। হ্যাঁ, বা অ্যারেস্ট করবে এরকম কিছু। ওখানেও ভয়ের মধ্যে কাটতেছিল। এরপরে মিলানো আসি ট্রেনে করে। মিলানো আসার পরে ওখানে আরেকজন দালালের সাথে কন্ট্রাক্ট হয় যে ইতালি থেকে সুইজারল্যান্ড হয়ে ফ্রান্সে আমাদেরকে মুভমেন্ট করবে। ওখানে আরেকজন দালালের সাথে কন্ট্রাক্ট হয়, মনে হয় পার হেড 450 ইউরো। মানে সেনজেনে ঢোকার পরেও 450 ইউরো যাচ্ছে শুধু ফ্রান্সে ঢুকাই দিবে। এমন তো না যে উনি ট্যাক্সি বা আমার প্রাইভেট গাড়ি এরকম না, জাস্ট লোকাল ট্রেনে আসতে হবে, উনি ইনস্ট্রাকশন দিবে। হ্যাঁ, বাট এগুলো সব কিছু হচ্ছে আমরা কিছু জানতাম না। যারা নতুন আসে তখন আসলে প্ল্যান প্রোগ্রাম করে আসে না, বা আমরা ফ্রান্সে আসার উদ্দেশ্যে আসিনি, আমরা রোমানিয়া থাকার উদ্দেশ্যে আসছি, কিন্তু আমাদেরকে সিচুয়েশন বাধ্য করছে যে রোমানিয়া থেকে আসা। ফ্রান্সে আসার পরে মোটামুটি আপনারা একটু স্বস্তিতে ফিরলেন। আচ্ছা, ফ্রান্সে আসার পর আপনি কি অবস্থায় আছেন সেটা পরে জানবো, কিন্তু সংক্ষেপে এই মুহূর্তে আমি আমার প্রিয় দর্শকদের জন্য কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ইউরোপ বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ক্ষেত্রে খুবই সুন্দর একটি জায়গা। এখানে রোমানিয়া, হাঙ্গেরি আরও অনেক দেশে ওয়ার্ক পারমিট ভিসা হয়। কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, তাছাড়া বাংলাদেশি ভাই হিসাবে বলবো যে যারা যেই দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন চেষ্টা করবেন সেই দেশেই থাকতে। ওই দেশে যদি আপনারা লং টাইম 3-4 বছর যদি স্টে করেন, সেই দেশেরও পেপারস পাবেন, এরপরে আপনার সুবিধা মতো আপনার যে কোনো দেশে চলে যেতে পারবেন। কিন্তু এই লাইফ রিস্ক নিয়ে কেন আপনি আপনার ফ্যামিলিকে বিপদে ফেলাবেন বা নিজেই বা কেন বিপদে ফেলবেন? এই হচ্ছে আমার আজকের ব্লগের সার সংক্ষেপ কথা।